হয়ে শুনছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। তোমার সাথে হাসি মুখে ভিডিওটা শুরু করছি ঠিকই, কিন্তু গতকাল রাত্রিবেলা থেকে থেকে ঘুম ভেঙে গেছে। বারবার মনে হচ্ছে যদি অ্যাক্সিডেন্টটা ঘটে যেত কী হতো ভাবো তো, মানে মারাত্মক একটা সিচুয়েশন ঘটে যেত। এর আগেও একবার আমার এরকম হয়েছে ছোটোবেলায়, তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। তখন কি হয়েছিল, ট্রেনে উঠতে গিয়ে তখন অনেকটাই ছোটো ছিলাম, ট্রেন থেকে পড়ে গেছিলাম। ট্রেন ছেড়ে দিয়েছিল, বাকিরা উঠতে পারেনি, আমি তাড়াতাড়ি করে ট্রেন থেকে নামতে গেছি, ট্রেনের থেকে পড়ে গেছি। আমি বারবার একটা কথাই ভাবছিলাম যে ট্রেন থেকে পড়তে গিয়ে স্টেশনে না পড়ে যদি ট্রেনের লাইনের ভেতরে পড়ে যেতাম। সেদিন রাত্রিবেলাটা পুরো রাত এই ঘটনার কথা ভেবে আমি জেগেছিলাম। আর গতকাল রাত্রিবেলাও তাই, জানো তো, থেকে থেকে মনে হচ্ছে যদি স্ট্যান্ড ফ্যানটা আমার মাথার চুলের সাথে জড়িয়ে যেত তাহলে কী হতো। একটা বড়সড় বিপদের থেকে আমি কালকে বেঁচেছি। মাঝে মাঝে এইরকম ফারাক একটা কাটে, সত্যি ভগবান বলে কিছু আছে, না হলে হঠাৎ করে একটুর জন্য আমি কী করে বেঁচে যাব। এরকম অনেক ঘটনা ঘটেছে আমার সাথে, জানো তো। তখন আমি বুঝতে পেরেছি সত্যি ভগবান বলে কিছু আছে। জনকের সাথেও এমন ঘটনা ঘটেছে, হয়তো একটু আগে বেরোলে আমাদের বিপদটা ঘটতে পারতো, একটু পরে বেরিয়েছি বলে এই বিপদটা ঘটলো না। কালকে যখন আমরা যাচ্ছি তখন দেখলাম একটা গাড়ি একদম গুড়িয়ে গেছে, ক্রেন দিয়ে নিয়ে যাচ্ছে। দেখে এত ভয় লেগেছে, হঠাৎ করে বুকটা একদম কেঁপে উঠেছে। আসলে রুমদের গাড়িটাও লাল, আর রুমদের গাড়ি আমাদের একটু আগেই গেছে। সবসময় কী হয় বলো তো, আমাদের কাছের মানুষগুলোর জন্য আমাদের মনটা সব থেকে বেশি কু ডাকে। আমরা যারা দূরের মানুষ বা যাদের সাথে খুব একটা আমাদের হৃদ্যতা নেই, তাদের জন্য কিন্তু কখনোই মনটা ওই একটু দেখলেই কিছু দেখলেই মনে হলো যে ভয় লেগে গেল বা কু ডাকলো, এটা হয় না। কিন্তু যারা কাছের মানুষ তাদের বিপদের কথা ভেবেই আমাদের মনে আশঙ্কা তৈরি হয়। সে যাই হোক, আজকে সকালবেলা এইসব দুঃখজনক কথা বলে শুরু করলাম দিনটা, কিন্তু আশা করছি এইরকম বিপদ যেন আর কোনোদিনও না আসে, কারোর সাথেই না আসে। চলো এবার হাসি মুখে দিনটাকে শুরু করি, আর দেখতে থাকো আজকে সারাদিন কী করি। সকালে যখন ঘুম থেকে উঠি না, সারাদিনের কাজটা একবার ভেবে নিই যে আজকে কী কী কাজ আছে। যেদিন দেখি অনেক কাজের প্রেশার, সেদিন সকালবেলা উঠে মনটা একদম ভালো লাগে না। এই রোজ রোজ ঘুম থেকে ওঠো, রান্নাঘরের কাজ করো, একেবারে নির্দিষ্ট টাইমে রেডি হয়ে স্কুলে চলে যাও, স্কুলে গিয়ে কাজ করো, বাড়িতে এসে ঝনকের কাজ করো, একেবারে টায়ার্ড হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না। আজ তো বৃহস্পতিবার, রাকেশের ক্লাস থাকে, কিন্তু এই বৃহস্পতিবার রাকেশের ক্লাস নেই, প্রোগ্রাম আছে। ওই যে তোমাদেরকে বললাম না, ব্যাক টু ব্যাক একেবারে প্রোগ্রামের চাপ এখন প্রচণ্ড চলছে। আজকে আমার ইচ্ছে ছিল রাকেশের প্রোগ্রামে রাকেশের সাথে যাওয়ার। আসলে আজকে রাকেশের যেখানে প্রোগ্রাম সেখানে অঙ্কিতা ভট্টাচার্য আসছে। অঙ্কিতা ভট্টাচার্য তোমরা অনেকেই চেনো, অনেকে না প্রায় সবাই চেনো। ওর গান শুনতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে ঝনকের জন্য এখন কোথাও যেতে পারি না, একদম বাধা পড়ে গেছি। আর বেশ কয়েকটা দিন ঝনকের পড়ার কামাই হয়েছে। আজ বৃহস্পতিবার, আজ থেকে পড়াটা একদম কন্টিনিউ করতেই হবে। ঝনকের পড়াটা নিয়ে প্রচণ্ড গাফিলতি হচ্ছে। এই যে প্রত্যেক দিন কিছু না কিছু কাজ পড়ে যাচ্ছে, আর মঙ্গলবার তো এমনি ওর পড়ার ছুটি থাকে। তাই জন্য ঝনকের পড়া যেহেতু আছে, ঝনককে মায়ের কাছে রেখে আমি যেতে পারতাম, কিন্তু ওর পড়াটা অফ যাবে তো, তাই জন্য ঝনকের জন্য স্যাক্রিফাইস, এই ঝনকের জন্য স্যাক্রিফাইস করতে করতেই জীবনটা বাকি জীবনটা চলে যাবে। আগে অনলাইনে কিছু অর্ডার করলে যেই আসতো সাথে সাথে ওটা খুলে দেখতে বসে পড়তাম কী এসেছে, আর এখন পার্সেলগুলো এসে পড়ে থাকে, টাইমই পাই না খোলার। আজকে খুলেই ছাড়বো। তবে এখন আর শখের জিনিস খুব একটা কেনা হয় না, ওই যেগুলো দরকারি সেগুলোই শুধু কেনা হয়। প্রথমে কিনে নিয়েছি অ্যাপেল সিডার ভিনিগার। তোমাদেরকে হাজারোবার বলেছি ডক্টর বৈদ্যের এই অ্যাপেল সিডার ভিনিগারটা খুব ভালো। তোমরা যদি কেউ ওয়েট লস করতে চাও তাহলে প্রত্যেক দিন সকালবেলা ঈষৎউষ্ণ জলের সাথে এটা মিশিয়ে খেতে পারো। এখন শুধুমাত্র নিজের জিনিস কিনলেই কিন্তু হয় না, টাইম টু টাইম ঝনকের জিনিসগুলো সাপ্লাই দিতে হয়। এটা কিনেছি মামা আর্থের কোকো সফট ময়শ্চারাইজিং ক্রিম। এটা বাচ্চাদের স্কিনের পক্ষে খুব ভালো। ইদানিং দেখছি মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্টই সমস্ত দোকানে পাওয়া যায়, কিন্তু এই কোকো সফটটা কিন্তু পাওয়া যায় না। মিল্কি সফট বলে আরেকটা ক্রিম আছে, সেটা পাওয়া যায়, তবে এই কোকো সফটটা সবসময় আমি অনলাইনেই অর্ডার করি। বেশ 2-3 দিন ধরে বাইরের রোদের তাপটা একদম নেই, সকালের দিকটাতে তো বেশ ভালো লাগে। তাই জন্য রান্না দিদি চলে আসার পর ভাবলাম যে এখন একটু বাইরে বসে রিল্যাক্স করি, আর তার সাথে ডিটক্স ওয়াটারটা খাই। দেখতে দেখতে ফাল্গুন মাস প্রায় শেষ হয়ে গেল, চৈত্র মাস তো পড়েই গেল। চৈত্র মাস মানেই তো শুরু হয়ে যাবে কালবৈশাখী। অনেকগুলো দিন হয়ে গেল বৃষ্টির সাথে আমাদের দেখা হয় না, এবারে মনে হচ্ছে বৃষ্টি নামবে। আজকে আকাশটা একদম মেঘলা ছিল, রোদ প্রায় ছিল না বললেই চলে। আর এই বৃষ্টির ওয়েদার আসা মানেই এক চিন্তা, ঝনককে স্কুলে নিয়ে যাওয়া, নিজেদের স্কুলে যাওয়া, রাকেশের অফিস যাওয়া। ওই যে বাইকে করে যেতে গেলে পুরো ভিজে যেতে হয়। বেশ কয়েকটা দিন কাটালাম শীতটায়, বৃষ্টি ছিল না, কোনো রকম অসুবিধাও ছিল না। এই যে গরমকাল আসছে, কখনো ঝড় কখনো বৃষ্টি, বড্ড বিরক্ত লাগে। দিদিভাই যেখানে থাকে, আয়ারল্যান্ডের কথা বলছি, ওখানে কিন্তু গরম নেই তো কি হয়েছে, তবে বেশিরভাগ সময়ই আকাশে মেঘ একেবারে আর বৃষ্টি হতেই থাকে।
ওখানে ঠান্ডা প্রচণ্ড ঠিকই, কিন্তু বাইরে বেরোতে গেলে সবসময় একটা উইন্টার টাইপের জিনিস পরতে হয়। প্রথমত প্রচণ্ড ঠান্ডা, আর দ্বিতীয়ত ওই যে বৃষ্টি হয়। দিদিভাই আমাকে অত ভিডিও পাঠায়, কখনো কাউকে আমি দেখিনি ছাতা ইউজ করতে। ওখানে মানে ছাতার ইউজটা একটু কম। বারান্দায় বসে বসে অনেকক্ষণ রিল্যাক্স করেছি আর তোমার সাথে গল্প করেছি। এবার আবার কাজে লাগি। এই যে কাজ বানাই তো সকালে আমার জামা কাপড় গোছানো, এটা প্রত্যেক দিনকার কাজ। রাকেশ রোজ এগুলোকে নোংরা করে, নোংরা না অগোছালো করে, আর আমার কাজ হলো এগুলোকে গোছানো। পৃথিবীতে কত রকম মানুষ আছে সেই গল্পই আজ তোমাদের বলবো। সেদিন রাকেশ প্রোগ্রাম থেকে ফিরেছে। প্রায় বেশিরভাগ প্রোগ্রাম থেকে ফেরার পরেই আমাদেরকে কখনো ফুলের বোকে, কখনো মেমেন্টো এগুলো দেখায়। সেদিন কিচ্ছু না দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম যে আজ কি প্রোগ্রাম থেকে কিছুই পাওনি? তার উত্তরটা শুনে সত্যি মাথাটা প্রচণ্ড গরম হয়েছিল। কি হয়েছে শোনো। উত্তরীয়টা যেহেতু গলাতেই ঝোলানো ছিল তাই জন্য ওইটা ওর কাছেই ছিল, কিন্তু মেমেন্টো আর ফুলের বোকেটা ও সাইডে একটা চেয়ারের ওপর রেখেছিল। স্টেজ থেকে নেমে যখন ওগুলোকে ব্যাগে ভরার জন্য আনতে গেছে, গিয়ে দেখছে ওগুলো নেই, কে যেন নিয়ে নিয়েছে। এই কারণেই তোমাদেরকে বললাম যে পৃথিবীতে কত ধরনের মানুষ আছে ভাবো একটু। বিছানার উপরে জিনিসপত্র ছড়ানো থাকলে আমার সব থেকে মাথা গরম হয়, আর এই বিছানা গোছাতে গোছাতে আমি একেবারে শেষ হয়ে গেলাম। রাকেশ যেহেতু সারাটা দিনই বাড়ির বাইরে থাকে, কখনো অফিস যাচ্ছে তো কখনো প্রোগ্রামে, কখনো আবার ক্লাসে, ওই জন্য প্রচুর জামাকাপড় বাইরে বের করে, আর সেইগুলোকেই কাচাকাচি করা, গোছানো, তোলা, সেই সব করতে করতে আমার একেবারে দিন কাবার হয়ে যাচ্ছে। এখন তো তাও ঝনক আমার অধীনে আছে, আমি যা বলছি তাই পড়ছে। কয়েকদিন পর যখন ঝনকও এই ব্যাপারটা করবে, তখন আমার অবস্থাটা কী হবে ভাবতে পারছো? তুই কি করেছিস? বিশ্বাসকে কম্বল হিসি করে দিয়েছি। এ মা, তুমি কি বেবি? হ্যাঁ। ছি ছি, বাচ্চারা এইরকম সরলই হয়। কেমন নির্দ্বিধায় সবটা স্বীকার করে নিল দেখলে, বারবার বলতেও হলো না। আসলে ও হয়তো গতকাল রাত্রিবেলা কোনো স্বপ্ন দেখেছিল, এটাই হবে হয়তো। আজ কিন্তু একদম রাইট টাইমে আমরা বেরিয়েছি, সবাই একদম ঠিকঠাক টাইম মতো রেডি হয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেছি। আর আজকে কোনো রকম অসুবিধাও হচ্ছে না, তার কারণ হলো রোদ নেই। প্রত্যেক দিন রোদ থাকে, ছাতাটা খোলার চেষ্টা করি, কিন্তু বাইকে ছাতা খুললে ছাতা অনেক সময় উল্টেও যায়, আর স্পিডে চালানোও যায় না। আসলে আমার মাইগ্রেন আছে তো, রোদের তাপে খুব কষ্ট হয়। তখন হয়তো হয় না, কিন্তু ওই যে স্কুলে পৌঁছবো, পুরো স্কুল টাইমটা মাথা ব্যথাতে কাটবে, ওই কারণেই ছাতাটা খোলার চেষ্টা করি। দিয়ার বাড়ি পৌঁছে ঝনকের প্রত্যেক দিন কিছু না কিছু খেলা লেগেই থাকে। স্কুলে যাওয়ার আগে এই 3টে কাজের মধ্যে একটাও করে, কখনো খেলা, কখনো গান, আর না হয় কখনো ড্রয়িং। জীবনটা কিন্তু প্রত্যেক দিন চেনা ছকেই এগিয়ে যাচ্ছে। ঝনককে পাঠিয়ে দিলাম স্কুলে, এবার আমিও চললাম স্কুলে। আমাদের স্কুলের স্টুডেন্টরা কিন্তু এই পিটি পিরিয়ডটাকে খুব এনজয় করে। আসলে এই পিরিয়ডে ওদের অ্যাক্টিভিটিস থাকে প্রচুর। এই পাশে চেরিকে দেখো, শান্তিনিকেতন থেকে যে জামাটা এনে দিয়েছিলাম সেটা পরেছে, আর পরে কি কিউট লাগছে দেখো। এই পিরিয়ডে কিন্তু আজ চেরিও পিটি করেছে ওর মায়ের সাথে আর সমস্ত দাদা দিদিদের সাথে। ঝনক স্কুল থেকে ফেরার পর খাইয়ে দিয়েছি, বললাম যে তাড়াতাড়ি করে শুয়ে পড়, বিকেলবেলা পড়া আছে। দেখো আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। একটা বালতি নিয়ে এসে সেই বালতিটা মাথায় পড়ছে, বালতিটার মধ্যে ঢুকছে, তারপরে শেষ পর্যন্ত যত খেলনা ছিল তার অর্ধেকই ওই বালতির মধ্যে ভরে ফেললো। নাতিকে কিচ্ছু বলা যাবে না, নাতি পড়তে যাওয়ার পরে দিয়া এবার সব কিছু গোছাতে লেগেছে, মানে বালতি থেকে আবার ট্রান্সফার করছে ওর এই খেলনার বাক্সর মধ্যে। সন্ধ্যার থেকে আজকে খুবই ব্যস্ত ছিলাম স্কুলের কিছু কাজ নিয়ে, তারপরে এডিটিংয়ের কিছু কাজ নিয়ে, তাই জন্য তোমার সাথে একদমই কথা বলার সুযোগ হয়নি। ঝনক পড়তে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন ঝনককে নিয়ে বাড়ি যাব, রাকেশের আজকে প্রোগ্রাম আছে। প্রোগ্রাম থেকে ফিরতে ফিরতে নিজের মুখে বলেছে 11টা বাজবে। ও যদি বলে 11টা বাজবে, তার মানে আমি ধরেই নিই 12টা বাজবে। তাই জন্য আজকে ওর কখন ফিরবে না ফিরবে সেসব আশা আমি ছেড়ে দিয়েছি, ধরে নিয়েছি 12টা কম করে, সেটা 12:30টাও হতে পারে, আমি সেটাই ধরে নিই। সাধারণত ও যখন আমাকে কিছু টাইম দেয়, হয়তো বললো প্রোগ্রাম থেকে বেরোতে বেরোতে হয়তো 2টো বাজবে, তখন আমি ভেবেই নিই 2:30 বাজবে, 3টে বাজবে, ওই মানে 2 ঘন্টা 1 ঘন্টা আমি পিছিয়ে ধরি আজকে। তাই জন্য ভেবেই নিয়েছি ও 12টার মধ্যে ফিরবে। তাই জন্য ঝনককে নিয়ে এখন আমি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তো অনেক কাজকর্ম থাকেই, আর বাড়িতে
আমার শ্বশুরমশাই আছেন একা, ভেবেছিলাম সন্ধ্যেবেলায় চলে যাবো, সন্ধ্যেবেলায় চলে গেলে ঠিক হতো, কিন্তু ঝনকের পড়াটা ওই যে বললাম পরপর 4-5 দিন হয়নি। এখন থেকে পরপর মানে শনি রবি কোনো দিনই গ্যাপ দেওয়া যাবে না, প্রত্যেক দিনই ওকে পড়তে নিয়ে আসতে হয়। ওই জন্য ও যতক্ষণ পড়ছে ততক্ষণ আমি বাড়িতে বসে কিছু কাজ সারলাম, এবার ঝনককে নিয়ে বাড়ি যাই, তারপরে তো বাড়ির হাজার একটা কাজ আছেই। প্রোগ্রাম দেখতে যেতে পারিনি তো কি হয়েছে, সকালে বললাম খুব ইচ্ছে ছিল দেখার, রাকেশ কিন্তু মনে করে ঠিক ভিডিওটা করে নিয়ে এসেছে আমার জন্য আর তোমাদের জন্য, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই চলো। ভিডিওতেই গানটা শুনতে এত ভালো লাগছে, সামনে থেকে কত ভালো লাগছিল কে জানে। এইসব প্রোগ্রাম সামনে থেকে বসে দেখতে পারলে যতটা মজা পাওয়া যায় ভিডিওতে কি আর ততটা মজা পাওয়া যায়, কিন্তু তাও দুধের স্বাদ ঘোলে মেটালাম, আর কি করব। বেশ লাগছিল কিন্তু শুনতে গানগুলো, আর তার থেকেও বেশি ভালো লাগছিল প্রত্যেকের উত্তেজনা দেখে। গতকাল যখন আমরা বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম রাকেশ কিন্তু তখনই দেখিয়েছে এখানেই আগামীকাল ওর প্রোগ্রাম আছে। আচ্ছা, অনেক এইসব গান শোনা হলো, এবার চল ঝনকের একটু গান শোনাবো আর ঝনকের একটু ড্রয়িংও তোমাদেরকে দেখাবো। বাড়িতে এসে তোমাদের সাথে একটা জিনিস না শেয়ার করে পারলাম না, ঝনককে পড়ার থেকে আনতে গেছিলাম, ওখানে গিয়ে আমি দেখলাম ওর ড্রয়িং দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি। সেই ড্রয়িংটা এখন ঝনকই তোমাদেরকে দেখাবে। বের করো তো ঝনক খাতাগুলো, যে ড্রয়িংগুলো করেছে একটু দেখাও সবাইকে। এত সুন্দর করে এঁকেছে, আমি ভাবতেই পারিনি ওটা ও এঁকেছে। আমি যদি ওর দিদা না বলতো বুঝতেই পারতাম না ওটা ও আঁকা। এই ইগলটা যে ঝনক এঁকেছে তোমরা কি বিশ্বাস করতে পারছো? আমিও কিন্তু বিশ্বাস করতে পারিনি। এই ইগলটা দেখে আমি খুবই অবাক হয়েছি। তো অজগরটা কে এঁকেছে? আমি। সত্যি করে বলো। হ্যাঁ আমি এঁকেছি। আচ্ছা এবার তোমাদেরকে এটা সরো 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 ব্যাগে বসছো কেন? এই ইগলটা দেখে আমি অবাক হয়েছি, আর তার থেকেও বেশি অবাক হয়েছি হলো দেখো এই অরেঞ্জটা ঝনক এঁকেছে, এই লিফটা ঝনক এঁকেছে, কালার করেছে। তাহলে বুঝতে পারছো তো, একাগুলো দেখেই আমি অবাক হয়েছি, তাই না তোমাদের সাথেও শেয়ার করলাম। এগুলোও আঁকেনি, এই দুটোও এঁকেছে। দারুণ হয়েছে একাগুলো, দারুণ। মায়ের ছেড়েতে বসে পড়েছি গান নিয়ে। সময় আকার ক্লাস ভাল লাগে না চাই, খাওয়ার সময় দুধের গ্লাস ভাল লাগে না। গানটা করার এত এক্সাইটমেন্ট যে সুর কেটে যাচ্ছে, আসলে মাইক্রোফোনটা হাতে পেয়েছে না, ওই জন্যই এত এক্সাইটমেন্ট ওর। হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি। এটা মুখে দিয়ে করতে হবে, এমনি করো। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় উপসাগরের বেলার পানে উদাসী মন্দায় বাজাও বাজাও। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়। দাঁড়াও, তোমার গানের জন্য তুমি শুনতে পাচ্ছ, তুমি মাইক্রোফোনটা রাখো। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ার পানে রূপসাগর কি?
বলার পানি। কে বলেছে তোকে? না না, বাবা বলেছে। কোনোদিনই না। না না সাগরের বলার পানে, না, না। সাগরের পাড়ের পানে, না না রূপসাগরের পাড়ের পানে উদাসী মন। না 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 না, রূপসাগরের বলার পানি। বললাম না, আজ বেশ অনেকটা টাইম ধরে মায়া আর ছেলেতে মিলে গান করেছি। ঝনকের এই সব লিরিক্স শুনে আমি যে বুঝেই পাই না হাসবো না কাঁদবো। ঝনককে গান করিয়ে তারপরে খাইয়েও দিয়েছি। ও এখন আবার ওর নেশা অনুযায়ী বসে পড়েছে নিজের মুখে ভাতের ভিডিও দেখতে। এত পছন্দ করে না ওর মুখে ভাতের ভিডিওটা দেখতে, আমারও ভালো লাগে চালিয়ে দিতে। ও নিজেকে নিজে দেখে, ছোটোবেলায় নিজেকে কেমন ছিল দেখতে সেগুলো দেখে, আর সেটা দেখতে আমিও খুব ভালোবাসি, তাই জন্য চালিয়ে দিয়েছি ওকে। আমি এবার খেয়ে নেবো। রাকেশকে ফোন করেছিলাম, রাকেশের ফিরতে কটা বাজবে কোনো ঠিক নেই। আসলে রাকেশের যেখানে প্রোগ্রাম হচ্ছে খুব একটা দূরে না, কল্যাণীর কাছাকাছি, সেখানে নাকি বৃষ্টি হয়েছে। কই আমাদের এখানে তো হলো না বৃষ্টি, একটু হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, কিন্তু বৃষ্টি হয়। ওখানে বৃষ্টি হচ্ছিল বলে প্রোগ্রামটা একটু টাইমের জন্য বন্ধ আছে, তাই জন্য রাকেশকে ফোন করে একটু কথা বলতে পারলাম। ও বললো যে প্রোগ্রাম শুরু হলে একদম শেষ অবধি হয়তো থাকবে না। গলার অবস্থা মারাত্মক রাকেশের, একদম বাজে অবস্থা গলার। মানে আমি ফোনে ওর গলা শুনে বুঝতে পারছি না ওটা ওর গলা, এত খারাপ অবস্থা গলাটার। আসলে রাত জাগা হচ্ছে, তার উপর ঠান্ডা লেগেছে, ঠান্ডা মিলিয়ে গলাটার অবস্থা খুবই খারাপ। তাই জন্য আমাকে বললো যে আমি প্রোগ্রামটা একটুখানি কিছুক্ষণ কন্টিনিউ করে দিয়ে চলে আসবো, শেষ অবধি থাকবো না। কিন্তু তাতেও কম করে 12টা বাজবে আমি জানি, তাই আমি এখন খেয়ে নেবো রাকেশের খাবারটা বেরিয়ে রেখে। আর ওইদিকে ঝনককে দেখো হাঁ করে দেখছে, ওই দেখো। পাচ্ছি না, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, একটা বাজে অবস্থা হয়ে রয়েছে। তার জন্য দায়ী তুমি। প্রত্যেক দিন রাত্রিবেলায় ফ্যান চালায়, আর সকালবেলায় আমার এত শীত করে বলেছি হয় সকালে ফ্যান অফ করবে, নাহলে আমার গায়ে একটু কম্বলটা দিয়ে দেবে, কোনোটাই করে না। যত দোষ আমি ঘোষ। তুমি মোষ। আমি যদি মোষ হই তাহলে তুমি কি? আমি না হয় মোষ, তুমি কি? আমি বাপস, আমার বুদ্ধি চলে যাচ্ছে সমানে। কি অবস্থা গলাটার! ইস, তোমার ছেলে তোমার শোকে কাতর, অনেকক্ষণ থেকেই শোক প্রকাশ করছে, কিন্তু আমি পাত্তা দিচ্ছি না। যেই কলিং বেলটা বেড়েছে সেই আরও ন্যাকামিটা বেড়ে গেছে। হ্যাঁ একদম তাই। তোমার তোমার ইয়েটাই তো পেয়েছে ধারাটা, একদম বুঝে যাও সাথে সাথে কি হলো না হলো। ওপরে এসে দেখলাম ঝনকটা তখন ওর বাবার জন্য ওয়েট করে আছে। আমাকে অনেকবার বলেছে, আমি বললাম ঘুমিয়ে পড়, আর জেগে থাকতে হবে না, ঘুম থেকে উঠে দেখবি বাবা এসে গেছে। না, ও বাবার সাথে দেখা করে তবেই ঘুমোবে। আসলে সারাটা দিন তো বাবাকে পায় না, ওই সকালে একটু টাইম আর রাত্রে একটু টাইম, কোনো কোনো দিন তো রাত্রেও ঘুমিয়ে পড়ে, তারপর বাবা ফেরে। কি মনে হচ্ছে এদেরকে দেখে? কত বছর পর এদের দেখা হয়েছে, এটাই মনে হচ্ছে নাকি? ঝনক তাহলে শেষমেশ বাবার সাথে দেখা করেই তবেই ঘুমিয়েছে। শুধু দেখা করে না, সাথে একটু আদর খেয়েও। ওদের আদর চলতে থাক, আর আমি এবার ভিডিওটা শেষ করি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 12টাই বাজে প্রায়। কাল আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করব। গুড নাইট, টাটা।